আমার প্রশ্নটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ক্যারেক্টার নিয়ে আপনারা যেভাবে কথা বলেন যে উনি একজন বদকার লোক ছিলেন বা আ দুশ্চরিত্র ছিলেন নাউজুবিল্লাহ। তা আমার প্রশ্নটা হচ্ছে যে এটা কি খালি উনার ক্ষেত্রেই নাকি হচ্ছে সমস্ত নবীদের ক্ষেত্রে ক্যারেক্টার গুলি এরকম ছিল? সমস্ত নবীর ক্ষেত্রে ছিল না। ফর এক্সাম্পল ঈসার ক্ষেত্রে তো এই জিনিসটা ছিল না। এই জিনিসটা কি শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই ছিল, আর কারো ক্ষেত্রে ছিল না? আর কারো ক্ষেত্রে ছিল মানে আপনি একটা কোশ্চেন হচ্ছে ভাই সবার ক্ষেত্রে ছিল কিনা, আর একটা হচ্ছে যে কারো ক্ষেত্রে ছিল কিনা। সবার ক্ষেত্রে ছিল না, অনেকের ক্ষেত্রে থাকতেই পারে। আচ্ছা, আর কার কার ক্ষেত্রে ছিল একটু বলবেন দয়া করে? যেমন সুলাইমানের ছিল। এইটা তো ভাই আরো বিষয় হচ্ছে যে কোনগুলো অ্যাকচুয়ালি আপনি হিসাবে দেখবেন, হিস্ট্রি হিসাবে দেখবেন যে আসিফউদ্দিন ভাইকে আমি চাইতেছিলাম, যাক ভালো হইছে দুইজন বড় বড় স্কলারের সামনে আমি আছি। যাক ভালো হইলো জি। আমরা স্কলার না ভাই, আমরা কোনো ইসলামের স্কলার না। না, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে মনে করেন যে আপনার পাশের বাসায় একটা লোক মনে করেন 11টা বউ আছে, থাকার পরও বাসার কাজের মেয়ের সাথেও সে রাতের বেলা কাজের মেয়ের ঘরেও ঢুকে যায় এবং রাতের বেলা কাজের মেয়ের ঘরে ঢুকে তার বউ একদিন তার হাতে নাতে ধরছে। কথাটা একটু শোনেন। তার বউ একদিন হাতে নাতে তারে ধরছে কাজের বেটির সাথে বিছনায় একসাথে ধরছে, একদম হাতে নাতে কট খাইছে। এরকম একজন ব্যক্তি যার ঘরে 11টা বিবি থাকার পরেও সে কামের বেটির সাথে গটর মটর করে, এরকম একজন ব্যক্তিকে আপনি কি সৎ চরিত্রের বলবেন নাকি দুশ্চরিত্রের বলবেন? আমার প্রশ্নটা সেইটা না, আমি বলছি যে আপনার প্রশ্ন সেটা কিনা সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, আমি তো আপনার প্রশ্নের উত্তর দেই নাই, আপনাকে একটা প্রশ্ন করেছি যে আপনার পাশের বাসায় এরকম ঘটলে সেই কলিমউদ্দিন সম্পর্কে আপনার আইডিয়াটা কি হবে, সে কি সৎ চরিত্র না দুশ্চরিত্র? আচ্ছা, সেটার ক্ষেত্রে উত্তর দিতে গেলে তো আরেকটু অন্য কথা বলতে হবে, এক কথায় তো বলা যাবে না ভাই। এটা তো আমি এক কথাতেই ফারাজ ভাই, আপনার যদি পাশের বাসায় এরকম কেউ থাকে আপনি তাকে কি বলবেন? ফারাজ ভাই বলেন তো, এক কথায় কি আপনি উত্তর দিতে পারেন ফারাজ ভাই? একবার একটু বলুন ভাই, পাশের বাসায় কি থাকলে? পাশের বাসার কলিমউদ্দিন, তার বাসায় তার 11টা বিবি, বিভিন্ন বয়সের 11টা বিবি। না বাবা তুমি যাও, আমি একটু কথা বলতেছি। এরপরও সে রাতের বেলা কামের বেটির ঘরে ঢুকে যায়, কামের বেটির ঘরে ঢুকে ঘটর মটর করে এবং একদিন তার এক বউ হাতে নাতে তারে ধরছে কামের বেটির সাথে বিছনায়। এরকমের একজন লোককে আপনি কি বলবেন, সৎ চরিত্র না দুশ্চরিত্র? ফারাজ ভাই আপনাকে জিজ্ঞেস করছি। সরি আমি মিউট করব, সৎ চরিত্র বলবো না ভাই, দুশ্চরিত্র বলবো। আচ্ছা, আপনি তো এক কথাতে উত্তর দিয়ে ফেলতে পারলেন, মানে মুসলিম ভাইয়ের মানে কোথায় সমস্যাটা হচ্ছে এক কথায় উত্তর দিতে, আমি তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি দুই কথাতে দেন মুসলিম ভাই, বলেন। মুসলিম ভাই আনমিউট করে দুই কথাতে উত্তর দেন তাহলে, আনমিউট করেন। আচ্ছা ভাই একটু হোল্ড করেন, আমি বলতেছি একটু। আচ্ছা ঠিক আছে, আপনার আশেপাশে বোধহয় মানুষ আছে, দেখি যে আপনার সৎ চরিত্র কিনা আমরা একটু চেক করে দেখি আর কি, যে আমরা যে কথাগুলো বলতেছি সেগুলা কি আমরা এভিডেন্স সহকারে বলতেছি নাকি নিজেরা বানায় জাস্ট একজনকে নিয়ে হুদাই বানায় গল্পগুজব বানাইতেছি। ভাই আমি আসলে এখন কথা বলতে পারবো না, আমি আসলে আরেকদিন যাইতে হবে, আমার বিবি চলে আসছে, পরে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বিবির সামনে এগুলো বলা ঠিকও না, বিবির সামনে এগুলো বলতে অসুবিধা আছে। ঠিক আছে ভাই, আপনি যা বলেন সমস্যা নেই, আমাকে আউট করে দেন। ওকে, বিবির জুতা পেটা করতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম। বিবি জুতা পেটা করতে পারে, সম্ভাবনা আছে এই ধরনের কথা শুনলে আপনি যদি ভাই বিবি যারা খাওয়ায় পড়ায় তারাই বলে আবার ভয় পায় ভাই, চিন্তা করেন না। মনে করেন উনি সিনা টান করে বলে ফেললো যে কলিমউদ্দিনের ঘরে 11 বিবি থাকার পরও কামের বেটির রুমে রাতের বেলা যাওয়াটা সম্পূর্ণ ওকে, সম্পূর্ণ ঠিক আছে। এই কথা উনি যখন আমাদেরকে বলবে, ওনার পাশে থেকে তো ওনার বিবি জিনিসটা শুনবে। আপনি কি ফারাজ ভাই মনে করেন ওনার বিবি
মানে জুতার বাড়ি একটা মাটিতে পড়বো, এটা কি আপনি মনে করেন? ফারাজ ভাই মিউট করে কথা বলতেছে। ঠিক আছে, আমরা তাহলে ফারাজ ভাই আমি তাহলে পরের জনকে যুক্ত করি। হ্যাঁ শিওর শিওর ভাই, ওটাই করেন। আচ্ছা ভাইয়া, এই যে এই ভদ্রলোকের আগে যে ভাইটা আসছিল, ওনাকে তো আপনি খুব সহজ একটা প্রশ্ন করলেন যে আপনার পাশের বাসার কেউ যদি স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য মেয়েদের সাথে স্ত্রী না 11টা স্ত্রী আচ্ছা, থাকার পরেও অন্য কোনো মেয়ের সাথে না, বলছি বাসার কামের বেটি দাসী বান্দির সাথে। ভাই হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলেছি স্পেসিফাই করে সেটা বলবেন, একদম মানে প্রিসাইজলি সেটা বলবেন, যে আমি আচ্ছা, যেটা বলেছি এক্স্যাক্টলি সেটা বলবেন। ঠিক আছে, বলেন। জি ওটা আর কি একটু অনেকক্ষণ হয়ে গেছে তো এই জন্য আমি ভুলে গেছিলাম। তা আমার প্রশ্নটা হলো যে উনি তো সহজভাবে, এটা তো যে কেউ সহজভাবে উত্তর দিতে পারে, তার যদি স্ত্রী যদি পাশে থাকে তাও তো উনি বলতে পারতেন যে এটা তো যে কেউ করুক না কেন, এটা তো একটা খারাপ কাজ। তাহলে ওনার অসুবিধাটা না, কি ছিল, ওটা ওনাকে প্রশ্নটা তো করলেন না লাস্ট। অসুবিধাটা ছিল যে এটা উত্তর দিলে তো ধর্ম থাকে না। আর যদি সে ওইটা উত্তর দেয় যে না কোনো সমস্যাই নাই, সব ঠিক আছে, তাইলে তো ভাই বউ এখান থেকে শুনলে জুতা দিয়া বাইরা, তুই কি রে, কি কইলি তুই কামের বেটির সাথে কলিবদ্দিন করতেছে আর তুই এটা ভালো কইতাছস, ল তোর আজকে খাইতে দিব না, তখন জুতা পেটা খাইবো, বউয়ের হাতে জুতা পেটা খাইবো ভাই। হম, এটা হইতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে। তো এখন উনি তো যেভাবে শুরু করলো যে উনি তো অনেক মানে ইয়া করবে নবীকে নিয়ে, কিন্তু একটা প্রশ্ন শুনেই তো উনি চলে গেল। তো যাই হোক, আমার ওটা প্রশ্ন না, আমি যেটা বলতে আসছি আর কি, যে আমাদের ইমরান বশির ভাই, মুফতি ইমরান ভাই তো যে হিন্দিতে একটা ইন্টারভিউ দিছে, এটা নিশ্চয়ই শুনছেন মনে হয় আপনারা সবাই, না দেখছেন? না দেখা হয় নাই ভাই, আমি তো ব্যস্ত থাকার কারণে তো না ভাই আমিও দেখিনি। ফারাজ ভাই কি দেখছেন? না ভাই আমিও দেখিনি, দেখা হয়নি ভাই, অনেক জিনিস দেখার বাকি আছে, ওটা দেখতে গেলে আমার আরো অনেক দেরিতে দেখতে হবে, আনফরচুনেটলি আচ্ছা দেখা আচ্ছা, হয়নি আর কি। বাট আমি না মনে এটা করি আপনাদের মতোই আপনার, যারা জি দুজন লাইভ করেছে, আপনার, আমি মনে করি দুজনই হ্যাঁ, মোটামুটি বেশ ভালো কথা বলে, তো খারাপ হওয়ার কথা না, মোটামুটি আমার মনে হয় বেশ ভালো হয়েছে। না অনেক অনেক সুন্দর হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে এটা নিয়ে আপনারা একটু আলোচনা করেন, কারণ ওনার ইন্টারভিউটা অনেক ভাইরাল হয়েছে আর কি ইন্ডিয়াতে। হ্যাঁ, তো ওই যে চ্যানেলে আমার ইচ্ছা আছে যে বশির সাহেব যে ইসের সাথে কথা বলেছিলেন, আরেকজন আলেমের সাথে কথা বলেছিলেন, বশির সাহেব আর একজন আলেম দুজন মিলে ইসলাম নিয়ে যে কথাগুলো বলেছেন সেইটা নিয়ে একটা আলোচনা করা। আসিফ ভাই মানে দুই মাদ্রাসার লোক, হ্যাঁ, একটা হচ্ছে মাদ্রাসা থেকে বের হয় একজন মুক্তমনা, আর একজন মাদ্রাসা থেকে বের হয় একটা মাদ্রাসার ছাত্র, দুজনের যে চিন্তার যে ডিফারেন্স, আর মাদ্রাসা চাপের প্রতি প্রতি লাইনে যে লজিক্যাল ফ্যালাসিস গুলা, আপনি যদি দেখে থাকেন তাহলে তো ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে ভাই ইন্টারভিউটা দিয়ে দেখেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দিয়েন। আমি কয়েকটা দেখছি, ইমরান ভাইয়ের কয়েকটা ভিডিও আমি দেখছি, কিন্তু ওইটা আপনি যেটা বলতেছেন ওইটাই কিনা আমি আসলে বুঝতেছি না, আপনি দিয়েন আমি দেখে বলবো। ওটা গত 2 দিন আগে বের হয়েছে, তো উনার চ্যানেলে আর কি ওই যে আমাদের মাতব্বর ভাই যেরকম মুক্তির একটা ইয়ে করতো, অনুষ্ঠান করতো, যে কিভাবে ইসলাম থেকে বের হলো, তো ওরকম টাইপের একটা ইন্টারভিউ নিতেছে প্রায় 1 ঘন্টার উপরে। তো উনি অনেক সুন্দর সুন্দর কথা বলছে এখানে, তো উনার ল্যাঙ্গুয়েজ লিমিটেশনের কারণে সবকিছু বলতে পারেনি বাংলায়, উনি যেভাবে বলে আর কি লেকচার দেয় ওইভাবে ডিটেলসে বলতে পারেনি, কিন্তু তারপরেও যা বলছে আমার মনে হয় যে আপনারা যদি ওইটা নিয়ে একটু প্রচার করেন তাহলে বাংলাদেশের আরো অনেক মানুষ দেখবে, বা কলকাতার আপনাদের ফলোয়ার্স তো ইন্ডিয়াতেও আছে অনেক, তারা একটু দেখতে সবাই যাবে, এমনি অনেক লাইক কমেন্ট শেয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ বলার জন্য, যদি সময় হয় দেখুন। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে। ওয়েস্টার্নে আপনাদের নাস্তিকতা, এন্ড আপনি একটু আপনাদের আমেরিকার সাথে একটু তুলনা করেন না, ওই ওয়েস্টার্নে নাস্তিকতা, ওয়েট করেন। ওয়েস্টার্নে নাস্তিকতা মানে কথাটা মানে বুঝলাম না, কথাটা একটু আগে আমাদের ফারাজ অর্ণব ভাই, আপনি ছিলেন না ফারাজ অর্ণব ভাই, কি বলছে একটু কথাটা বলেন। মোস্ট অফ দ্য এটা ভুল আর্গুমেন্ট ছিল, আপনারা বলেন যে মোস্ট অফ দ্য পিপল ছিল এথিস্ট, এন্ড ইটস টোটালি রং। ইয়াতে হচ্ছে 77% হচ্ছে খ্রিস্টান। আচ্ছা আমরা দেখবো সেগুলা, আপনি আগেই বেশি পাকনামি করেন না, হ্যাঁ, পাকনামি একটু কমায় আগে ওই ফারাজ ভাই কি বলছে সেটা একটু বলেন।
ফারাজ ভাই বলছিল আমি তার সাথে একটা নরমাল আলোচনা করতেছিলাম সোলেমান ভাই, আমি তার সাথে একটা নরমাল আলোচনা করতেছিলাম। হ্যাঁ, যদি আপনি করেন যে তারা অ্যাকচুয়াল থিয়েস্ট না এথিয়েস্ট, হ্যাঁ তারা অনেক ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ হচ্ছে থিয়েস্ট, বাট এথিয়েস্টে একটা বড় 77% ক্রিশ্চিয়ান, 77% ক্রিশ্চিয়ান। লেট মি মেক মাই পয়েন্ট। বড় পার্সেন্টেজ হচ্ছে থিয়েস্ট, বাট এথিয়েস্টে একটা বড় কমিউনিটি আছে। এখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে এই যে বাঙালি যারা বলতেছে যে তারা যদি ধর্ম বিশ্বাসী হয়, তারা যদি পরকাল বিশ্বাসী হয়, তা মানে মানুষ যদি ধর্ম বিশ্বাসী পরকাল বিশ্বাসী হয় তাহলে মানুষ বেশি ভালো হবে, আর যদি মানুষ এইটা থেকে দূরে সরে যায়, পরকাল বিশ্বাস ধর্ম বিশ্বাস থেকে দূরে সরে যায়, তাহলে মানুষ ভালো কাজ তেমনটা করবে না। ইভেন দো বাংলা ওইখানে 77% খ্রিস্টান হোক বা যেটাই হোক, ইভেন ওইখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ধর্মের প্রবণতা, ধর্মের বিশ্বাসের প্রবণতা, ইভেন দো দে আর খ্রিস্টান, তারা কি দিন রাত 24 ঘন্টা মুমিনদের মতো 5 ওয়াক্ত নামাজ এই সেই বা দিনের পথে থাকতে হবে এরকম পরকাল বিশ্বাস, এরকম বিশ্বাস নিয়ে পড়ে আছে। তাদের বিশ্বাসটাকে এতটা গভীর, তাদের রিলিজিয়াস ফেইথ বাঙালিদের রিলিজিয়াস ফেইথের মতো এরকমটা মানে একবারে আমি বিশ্বাস করবো তো করবো, তোরও বিশ্বাস করতে হবে, এত বেশি উপচে পড়া বিশ্বাস না ভাই, এত বেশি উপচে পড়া বিশ্বাস না। এবং জায়গার মধ্যে কি আছে, একটা বড় পপুলেশন আছে যারা এথিয়েস্টও আছে, বাট ওই কমিউনিটি গুলো কি বাংলাদেশের যে কোনো কমিউনিটি থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই আফগানিস্তান, এই ধরনের যে কোনো কমিউনিটি থেকে বেটার কমিউনিটি, বেটার সমাজ ব্যবস্থা, 100% বেটার সমাজ ব্যবস্থা। হ্যাঁ, তার সাথে কথা বলার সময় এটা আমি ইন ডিটেল বলি নাই, বাট এত কথা এত এইসের তো দরকার আসলে ছিল না। আমি যেটা বুঝি, নাস্তিক হচ্ছে, নাস্তিক শব্দটার যে ডেফিনেশনে যেটা লেখা আছে, ল্যাক অফ বিলিফ, তাই না ফারাজ ভাই? সোলেমান ইরফান ভাই, নাস্তিক শব্দটা যদি আপনি ডিকশনারিতে সার্চ করেন সেখানে কি পান? ল্যাক অফ বিলিফ, তাই না? হতে পারে, আমি সার্চ করি নাই কখনো। এখন তাহলে একটু সার্চ করে দেখেন, যদি সার্চ না করে থাকেন এখন একটু সার্চ করে দেখেন। এথিস্ট মিনিং, atheist meaning a person who disbelieves or lacks beliefs in existence of God. Lack of belief আছে তো, lack of belief আছে তো নাকি? Yes, disbeliefs or lacks. হ্যাঁ, or মানে হচ্ছে কি ওইটাও হইতে পারে এটাও হইতে পারে, তাই না? তার মানে lack of belief টা আছে। তো lack of belief যদি হয়, তার মানে তার ধর্মের বা ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসের অভাব আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব আছে, ঘাটতি আছে নাকি? Yes. আচ্ছা, যদি ঘাটতি থাকে তাহলে তো তাদেরকে আমরা নাস্তিক বলি, এটা তো আপনি কনফার্ম হইলেন। এখন আমরা দেখি যে পৃথিবীতে আসলে এইরকম ল্যাক অফ বিলিফ যাদের আছে তাদের সংখ্যাটা কি রকমের, সেটার আমরা কিছু নমুনা দেখি। আমরা একটা পিউ রিসার্চ সেন্টারের একটা আমি শেয়ার করছি, আমরা দেখব যে এখানে ল্যাক অফ বিলিভ এটা কত পার্সেন্ট মানুষের মধ্যে আছে সেটা আমরা একটু দেখব। এখানে দেখেন ভিয়েতনামে 65% হচ্ছে নন রিলিজিয়াস মানে তো তাদের ল্যাক অফ বিলিভ আছে, তাই না? বিলিভের ঘাটতি আছে নাকি? নন রিলিজিয়াস, yes, তাহলে 65%, আর একদম অ্যাথিস্ট আছে 9%। তাইলে ভিয়েতনামে তাহলে 65 আর 9 কত হইল? 74% হচ্ছে। ওয়েট মিনিট, লিংকটা আমাকে দেন তো কমেন্টে। আমি আপনি তো এটা এডিট করতে পারেন। হ্যাঁ, লিংকটা একটু পরে দেব। এটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টারের একটা এটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন, এর লিংকটা পেস্ট করে দেন না ইয়াতে, পপুলেশন রিভিউ। হ্যাঁ, আমি মেসেজ বক্সে পেস্ট করে দিলেই তো হয়। হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছি। এই যে কমেন্ট সেকশনে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই যে এখানে স্ক্রিনে উঠেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। আপনি পরে মানে ইউটিউবে ঢুকে কমেন্টটা সার্চ করে দেখে নিন, দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, এবার বলতে থাকেন। আচ্ছা, এবার আমরা দেখি যে এখানে তেলে লিস্ট রিলিজিয়াস কান্ট্রিজ 2025, এখানে যে জিনিসটা দেখাচ্ছে
আমরা দেখি আবার, দেখেন লিস্ট রিলিজিয়াস কান্ট্রি হচ্ছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইউনাইটেড কিংডম, সুইডেন, ইউনাইটেড আরব আমিরাটস 45%। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো আচ্ছা দেখি আমরা, ভিয়েতনামে হচ্ছে 65% হচ্ছে নন রিলিজিয়াস, প্লাস 9% হচ্ছে একদম সরাসরি নাস্তিক। টোটাল আনঅ্যাফিলিয়েটেড উইথ রিলিজিয়ন পিউ রিসার্চ সেন্টারের 2020 সালের ইয়া অনুসারে এত মিলিয়ন, এবং 2020 সালের ইয়া অনুসারে 29.9% হচ্ছে একদম সরাসরি রিজেক্ট করে। হ্যাঁ, আচ্ছা থাইল্যান্ডে হচ্ছে 65% প্লাস 4%, মানে হচ্ছে 69%। ইউনাইটেড কিংডমে হচ্ছে 49% নন রিলিজিয়াস আর অ্যাথিস্ট হচ্ছে 17%। সুইডেনে হচ্ছে 46% প্লাস 26%। আরব আমিরাতে হচ্ছে 45% নন রিলিজিয়াস, কিন্তু আরব আমিরাতে কোনো অ্যাথিস্টের সন্ধান পাওয়া যায়নি, কারণ ওই দেশের শরিয়া আইনে অ্যাথিস্ট হইলে মেরা ফেলে। এই কারণে এখানে কোনো অ্যাথিস্ট পাওয়া যায়নি, কিন্তু নন রিলিজিয়াস পাওয়া গেছে 45%। কানাডাতে 43% প্লাস 10%। জাপানে 42% প্লাস 30%। নাস্তিক এখানে সবচেয়ে বেশি, একদম সরাসরি নাস্তিক সবচেয়ে বেশি। আয়ারল্যান্ডে হচ্ছে 82% প্লাস 13%। নেদারল্যান্ডস হচ্ছে 41 প্লাস 19, মানে 50-60%। চেক রিপাবলিকে হচ্ছে 41% প্লাস 30, মানে 71%। স্পেনে হচ্ছে 39 প্লাস 19, মানে অনেক। লুক্সেমবার্গে এত। জার্মানিতে 38 প্লাস 20, মানে 58%। 58% হলে তো ম্যাক্সিমাম মানুষই তো মানে নন রিলিজিয়াস, তো ম্যাক্সিমাম মানুষ হয় না। অস্ট্রিয়াতে দেখেন কত, সুইজারল্যান্ডে দেখেন কত, ফ্রান্সে দেখেন, হাঙ্গেরিতে দেখেন, এমনকি সিরিয়াতেও 31% আছে, পোল্যান্ডে আছে, বুলগেরিয়া। এবার আমরা দেখি একদম মানে সবচেয়ে রিলিজিয়াস কান্ট্রিগুলোর ভিতরে আমরা দেখি, এই যে দেখেন বাংলাদেশে কোনো নাস্তিক ফাস্তিক কেউ নাই। হ্যাঁ, একদম মানে নাস্তিকও নাই, নন রিলিজিয়াস নাই, সবটি। হ্যাঁ, ইজিপ্টে, ইরানে, তুর্কিতে, তানজানিয়া, সাউথ আফ্রিকা, মিয়ানমারেও হিসাব করা যায় না, কারণ এদের এখানে হয়তো ভাইয়া ইয়াটা চালানো হয়নি, ওটা যেন কি বলে, এটা কি বলে, রিসার্চ করতে গেলে কি একটা, এটা হতে পারে, সার্ভেটা চালানো হয়নি আর ওই দেশগুলোতে। হ্যাঁ, এটাও হতে পারে, সার্ভেটা চালানো হয়নি। কিন্তু বাংলাদেশের আরেকটা সার্ভে আমি দেখাবো, যেখানে বাংলাদেশের কিছু ডেটাও আছে, সেটা পরে আসবে। এই সার্ভেতে আমরা বাংলাদেশের কোনো ডেটা পাইতেছি না, কিন্তু একদম নিচের দিকে আছে সৌদি আরব, মানে ওইখানে তো মোটামুটি মনে করেন 90%, 99%ই তো, 100%ই তো আসলে মুমিন হওয়ার কথা, যেটা আমরা ধরে নিতে পারি। অস্ট্রেলিয়াতে কম আছে, অস্ট্রেলিয়াটাও ইয়া করে নাই, ওরা কাউন্ট করে নাই। অস্ট্রেলিয়াতে অনেক নাস্তিক পাওয়া যাওয়ার কথা। নর্থ কোরিয়াতেও অনেক বিপুল পরিমাণ নাস্তিক পাওয়া যাওয়ার কথা। নর্থ কোরিয়াতে বিপুল পরিমাণে, নর্থ কোরিয়াতে 100% হবে, কারণ ওখানে কোনো, না, নর্থ কোরিয়াতে ওদের রিলিজিয়াস ডগমা আছে। নর্থ কোরিয়াতে আপনি ভাইবেন না যে ওদের রিলিজিয়াস ডগমা নেই। ওদের ওই যে কিং জং উন, ওইটারে তারা গডের মানে প্রতিনিধি মনে করে। ওদের ওইখানে একটা আলাদা মানে কাইন্ড অফ ধর্ম আছে, ওরাও এই যে ওইটারে পূজা করে, পূজা পর্যন্ত হয়। ওদের যে ওই যে বাইকটা যে মানে লিডারটা, ডিক্টেটরটা, ওইটারে পূজা পর্যন্ত করে। ওদের ভিতরে পূজা আছে, ওইটাও একটা কাইন্ড অফ রিলিজিয়ন। ঠিক আছে, রিলিজিয়াস ডগমা এখানে আছে। সোমালিয়া, তারপরে হচ্ছে গিয়ে রুয়ান্ডা, বুরুন্দি, এইগুলা হচ্ছে মানে হিসাব নিকাশ করে ডেটা নাই। এবার পরে বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সবচাইতে যে সভ্য দেশগুলা, যেগুলাকে আমরা বলি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা, আপনাকে আরো কয়েকটা উদাহরণ আমি এখন বের করে দেখাবো। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলাতে মোটামুটি গত 20 বছরে যতগুলা মানে স্টাডি করা হয়েছে, যতগুলা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদের কাছে আছে, সবগুলাতে এই জিনিসটা খুবই পরিষ্কার যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলাতে বেশিরভাগ মানুষ নাস্তিক, বেশিরভাগ মানুষ ধর্মের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। তাদের বেশিরভাগ মানুষেরই ল্যাক অফ বিলিভ আছে। তাদের মধ্যে শুধুমাত্র ভ্যাটিকান সিটি ছাড়া বেশিরভাগ ইউরোপিয়ান দেশেরই ধর্মের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তারা হয়তো কাগজপত্রে অনেকে লেখা আছে খ্রিস্টান, তারা হয়তো চার্চে কিছু ট্যাক্স দেয়। এখানে আপনি নিশ্চয়ই জানেন যে 1% ট্যাক্স দিতে হয় চার্চে, রিলিজিয়াস ট্যাক্স দিতে হয়। সেটা অনেক মানুষই দেয়, কিন্তু বেশিরভাগ মানুষের সাথে ধর্মের কোনো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এবার আপনি বলেন যে আপনার কাছে কি কি ডেটা আছে, কি কি ইনফরমেশন আছে, সেগুলো দেখান। এবার ফার্স্ট অফ অল আপনি যে ওয়েবসাইটটা দেখালেন, আমি নিজে একজন ওয়েব ডেভেলপার, তো এখানে আমি ওয়েবসাইটটা দেখেই বুঝতেছি ওখানে
উপরে নিচে চারোখান দিয়ে আমার 50% অফ দ্য মনিটর উইথ অ্যাড চালানো হয়েছে। এখন যে ওয়েবসাইটটা এভাবে অ্যাড বিক্রি করে তাদের আর কি ওয়েবসাইট চালাইতে হয়, ওয়েবসাইটের উপরে আমি কত মানে ফার্স্ট অফ অল একটা ব্র্যান্ডের ওয়েবসাইট কখনোই আপনি একটা ব্র্যান্ডের বা আপনি ব্র্যান্ডের একটা ওয়েবসাইটে আপনি কখনো অ্যাড দেখবেন না। এই ওয়েবসাইটের মধ্যে আমি অ্যাড দেখতেছি, তো আমার এই ওয়েবসাইটের প্রতি এমনিতে বিশ্বাস। ভাই আপনার কি বিশ্বাস অবিশ্বাস সেটা তো আমাদের জানার দরকার নেই ভাই। আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে, অ্যাড থাকলে সেই ওয়েবসাইট ভালো না, এই টাইপের মানে যদি আপনার এভিডেন্স এটা হয় যে একটা ওয়েবসাইটে অ্যাড আছে এই জন্য এই ওয়েবসাইটের ডেটাগুলো মিথ্যা, তাহলে তো ভাই এইটা নিয়ে আপনার সাথে তো আমরা ইনফ্যাক্ট আলোচনা করতে চাই না ভাই। এরকমের সুনাহাগাতের সাথে আলোচনা করাটা একটা দুষ্কর ব্যাপার ভাই। আপনাকে আমি জিজ্ঞেস করেছি এই ওয়েবসাইটে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ পিউ রিসার্চ সেন্টার থেকেই এই ডেটাগুলো নেওয়া হয়েছে, এবং পিউ রিসার্চ সেন্টার হচ্ছে এবং এখানে সোর্সও দেওয়া আছে, নিচে একদম সোর্সও দেওয়া আছে। আপনাকে আমি সেই ওয়েবসাইটটা আবারও দেখাচ্ছি। একটা ওয়েবসাইটে অ্যাড থাকলে কেন সেই ডেটাগুলো ভুল হয়ে যায়, এই জিনিসটা তো আমার বোধগম্য না ভাই। এটা তো মানে খুবই উদ্ভট এবং মানে চুনাহাগা লেভেলের যুক্তি, একেবারে লোয়ার লেভেলের। চুনাহাগার ভিতরে কিছু লেভেল থাকে, সেটা আপনার মনে হইতে পারে বা এটা তাই বলি আমার সেটা আপনার যেটা মনে হয় সেটা আপনি বলছেন, আপনার যেটা মনে হয় সেটা তো আপনি বলছেন, আমার এইবার যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাকে বলতেছি, সেটা শুনেন। আপনার যেটা মনে হয় সেটা তো আমরা শুনছি। তো এই রকমের মানে যারা করে তাদেরকে আমার একদম লোয়ার লেভেলের চুনাহাগা বলে মনে হয়। তাদের চুনাহাগা মুমিনের ভিতরে কিছু ক্যাটাগরি আছে, কিন্তু এই চুনাহাগাদের কোনো ক্যাটাগরিও নাই। আচ্ছা, আমরা এখন এই যে পিউ রিসার্চ সেন্টারের লিঙ্কগুলো দেওয়া আছে, আমরা এখানে এক জায়গাতে ঢুকি, দেখি পিউ রিসার্চ সেন্টারের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ, এইখানে একটা দিয়েছে, আমি সেটা বের করছি। দেখি পিউ রিসার্চ সেন্টারের যে গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপটা দিয়েছে, সেখানে এটা হচ্ছে একদম সরাসরি পিউ রিসার্চ সেন্টারের। পিউ রিসার্চ সেন্টার সারা পৃথিবীতে খুবই বিখ্যাত একটা রিসার্চ সেন্টার, যারা খুবই ভালো রিসার্চ করে বলে সারা পৃথিবীতে তারা সমাদৃত। এইখানে যদি আমরা দেখি, সাইজ অফ মেজর রিলিজিয়াস গ্রুপ হচ্ছে আনএফিলিয়েটেড হচ্ছে 16.3, এরাই হচ্ছে নাস্তিক। মানে সবচেয়ে বেশি আছে হচ্ছে গিয়ে খ্রিস্টান 31.5%, 2 আছে মুসলিম 23.2%, এবং 3 নম্বরই হচ্ছে আনএফিলিয়েটেড, মানে এরা হচ্ছে নাস্তিক। 4 নম্বর হচ্ছে হিন্দুজ। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এই জিনিসটা আরো ভালোভাবে দেখি। দেখেন এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে ইউরোপের যে ডেটাটা দেখাচ্ছে, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়াস গ্রুপস, এইখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে আনএফিলিয়েটেড। এই যে ইউরোপে এটা ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা আমরা আরো দেখি, এখানে আমরা মেজরিটি অর মাইনরিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিস তো এখন পড়ে শোনানো সম্ভব না, কিন্তু মোটামুটি চিত্রগুলো থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা আমরা দেখি, এখানে দেখি মেজরিটি রিলিজিয়ন বাই কান্ট্রি। এই দেশগুলো হচ্ছে মেজরিটি রিলিজিয়ন, কিন্তু countries are colored according to the majority religion. কালার গুলা হচ্ছে এই যে খ্রিস্টানস, মুসলিম, আনএফিলিয়েটেড ওই জায়গাগুলো দেখাচ্ছে। এবার আমরা আরো কয়েকটা চিত্র দেখি যে এই জিনিসগুলা কিভাবে চেঞ্জ হয়েছে, গত 50 বছরে কিভাবে চেঞ্জ হয়েছে এই জিনিসগুলা, সেই জিনিসগুলো আমরা। আমি অ্যাকচুয়ালি আসিফ ভাই মানে ওনার আমার কথার সাথে কি কোনো ডিসপিউট আছে? মানে ডিসপিউটটা থাকলে আমি ডিসপিউটটা নিয়ে আর কি অর্ণব ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলি। আচ্ছা ফারাজ ভাই, আমার আরেকটা কথা বলার আছে, আরেকটা কথা শেষ করে আমি তো আপনাকে দিয়ে দিচ্ছি। 2 নম্বর কথা হচ্ছে এই জিনিসগুলো আমরা মানে আরো আমার কাছে অনেকগুলো ডেটা আছে, আমি একটা করে দেখাতে পারি, অনেকক্ষণ ধরে দেখাতে পারি, কিন্তু ওগুলাতে আমি যাচ্ছি না। আমি যেটা জানি ফারাজ ভাই, যে ইউরোপের দেশগুলো এবং আমেরিকান কনস্টিটিউশনে সম্পূর্ণভাবে ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করা হয়েছে। আলাদা করাটা ছিল একটা মানে পুরা পৃথিবীর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট, যে সেকুলারিজমের যে উত্থান, যে সেকুলারিজমের উত্থানটাই হচ্ছে এটা, যে রাষ্ট্রে কোনো ধর্মের কোনো প্রভাব থাকবে না। এটা কিন্তু পৃথিবীর সমস্ত যে মেজর রিলিজিয়ন গুলার একদম বিরুদ্ধের কথা, সম্পূর্ণ বিরুদ্ধের কথা। ক্রিশ্চিয়ানিটি বলেন, জুডাইজম বলেন, ইসলাম বলেন, হিন্দুইজম বলেন, সবগুলা ধর্মের একদম যে ওই কান্ট্রিগুলোতে ইটসেলফ যে আপনার
রিলিজিয়াস যে ইয়েগুলো আছে, রিলিজিয়াস চিন্তা ভাবনা আছে, এটা অ্যাট বেস্ট মানুষের জাস্ট পার্সোনাল অ্যাটমসফিয়ারের ভিতরে, তার বাইরে পাবলিক অ্যাটমসফিয়ারের মধ্যে বা আপনার গভর্নমেন্ট অ্যাটমসফিয়ারের মধ্যে রিলিজিয়াস কোনো অ্যাট্রিবিউট থাকে না, রিলিজিয়াস কোনো ডগমা ওইখানে আপহোল্ড করা হয় না আর কি। এই সমস্ত দেশে ধর্ম রাষ্ট্র ব্যবস্থায় কখনো নাক গলাইতে পারে না। একদম এই কথাটাই ফারাজ ভাই, যে তাদের যে আইন কাঠামো, বিচার ব্যবস্থা, এই সমস্ত জায়গাতে ধর্ম কোনোদিন কোনো অবস্থাতে নাক গলাইতে পারে না। কারণ এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এবং তাদের মাঝখানে একটা দেয়াল তৈরি দেওয়া হয়েছে যে তারা যেন কখনো একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করতে না পারে। ধর্ম মানুষ পার্সোনাল স্পেসে, মানুষ ধর্ম যা ইচ্ছা করুক, কেউ বারবি ডল বিশ্বাস করতে চাইলে করুক, এটা নিয়ে রাষ্ট্র কখনোই মাথা ঘামাবে না। কিন্তু আবার ধর্ম আবার রাষ্ট্র ব্যবস্থার ভিতরে নাক গলাইতে আসতে পারবে না, শিক্ষা ব্যবস্থার ভিতরে নাক গলাইতে আসতে পারবে না। হ্যাঁ, ইউরোপের অনেকগুলা দেশ, আমেরিকাতেও এবং অস্ট্রেলিয়াতেও অনেক এই রাষ্ট্রগুলা জুডিও খ্রিস্টান কালচারের উপরে তারা গড়ে উঠছে। সেই কারণে হিস্ট্রি হিসেবে, কালচার হিসেবে তারা কিছু কিছু রিলিজিয়াস জিনিস ফলো করে। যেমন ক্রিসমাস হয় এখানে, ওই যে বুংচুং হয় কিছু, এই বুংচুংয়ের ভিতরেই। এইগুলা কখনো রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে, আইন কাঠামোতে, বিচার ব্যবস্থার ভিতরে কখনোই নাক গলাইতে পারে না। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাগুলো তো সম্পূর্ণ নাস্তিকের রাষ্ট্র ব্যবস্থা। সেকুলারিজম ইটসেলফ একটা নাস্তিকের মতবাদ। আমি এই জিনিসটা অসংখ্যবার বলছি। সেকুলারিজম ইটসেলফ মিন করে রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। তার মানে রাষ্ট্র হতে হবে নাস্তিক। রাষ্ট্রের নাস্তিক হওয়া, একটা নাস্তিক রাষ্ট্রই একটা সেকুলার রাষ্ট্র। মানে রাষ্ট্র কোনোদিন কোনো ধর্ম প্রচার করবে না, ধর্মকে প্রমোট করবে না, ধর্মকে সাপোর্ট করবে না। সেকুলার রাষ্ট্র ইটসেলফ একটা নাস্তিক রাষ্ট্র। তাহলে ইউরোপিয়ান যে দেশগুলা, আমেরিকান কনস্টিটিউশন, ইনফ্যাক্ট আমেরিকান কনস্টিটিউশন পর্যন্ত একটা নাস্তিক কনস্টিটিউশন, একটা সেকুলারিজম ইটসেলফ একটা নাস্তিকতা। কারণ সেকুলারিজম রাষ্ট্রীয় ব্যবস্থা কোনো ধর্মকেই অ্যালাউ করে না। ফারাজ ভাই, এইটুকু আমার বলার ছিল, আপনি বলেন। এবার আমি একটু তাহলে ঘুরে আসি। জি ভাই, বলেন আপনি। জি, আমি যেটা উনি একটু আগে বলে গেল যে সেকুলারিজম আমেরিকাতে, সেকুলারিজম আব্রাহামিক রিলিজিয়ন থেকে মুসলিম, খ্রিস্টান এবং জিউস যে তিনটা ধর্ম আছে, তিনটা ধর্মেরই যে একদম মৌলিক কাঠামোতে বলা আছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ। হ্যাঁ, আমি জানি ইসলামে অনেক ব্রুটালিটি আছে, আমি মানি, বাট এই তিনটা ধর্মেরই যে মূল ভিত্তি সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং নিজেদেরকে বাড়ানো। এবং আমেরিকার বাপ মানা মনে করছে যখন থেকে আমেরিকা নিজের সাম্রাজ্যবাদ করছে, সেকুলারিজম এটা সাপোর্ট করে না, সেকুলারিজম সাপোর্ট করে না। আব্রাহামিক রিলিজিয়নে যতগুলো রিলিজিয়ন আছে প্রত্যেকটাই রিলিজিয়নই সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ সাপোর্ট করে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সাথে সেকুলারিজমের কোথায়? মানে সাম্রাজ্যবাদের সাথে ধরেন সাথে সেকুলারিজমের কনফ্লিক্ট অ্যাকচুয়ালি কোথায়? পুঁজিবাদের সাথে সেকুলারিজমের কনফ্লিক্ট কোথায়? একটা সেকুলার নাস্তিকতার মধ্যে পুঁজিবাদের তেমন কোনো সেকুলারিজমে সাম্রাজ্যবাদের তেমন চর্চা হয় না, কিন্তু আমাদের ধর্মে মানে কনফ্লিক্টটা কোথায়? সেকুলারিজম এমন কি আপহোল্ড করে যেটা সাম্রাজ্যবাদের ওখানে চর্চা হয় না? আমি বলি নাই তো, আমি বলছি কি কনফ্লিক্ট কি চর্চা হয় না? সেকুলারিজমে সাম্রাজ্যবাদের চর্চা হয় না। এই ভাই কাম ডাউন, কি বলতেছেন? মানে আগা মাথা কিছু বোঝা যাচ্ছে না, কি বলতেছেন? কথাগুলো ঠিকমতো করেন। সুলেমান ভাই, আমি একটা গুড ফেইথে আপনার সাথে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনি যদি গুড ফেইথে আলোচনা শুরু না করেন, হ্যাঁ, যদি আমি মানে অ্যারোগেন্স দেখে আপনার মধ্যে হয়, আমি কিন্তু ঠেলে আপনার সাথে আলোচনা করবো না। হ্যাঁ, তো যদি আলোচনা করতে চান নর্মাল হয়ে কথা বলেন। আপনার পয়েন্টটা কি, একটু ক্লিয়ারলি আপনার পয়েন্টটা বলেন। আমি এটা বলতে চাচ্ছি, সাম্রাজ্যবাদের চর্চা বেশি সেকুলারিজমে হয় না আব্রাহামিক রিলিজিয়নে হয়? যাই না ভাই, সেকুলারিজম হয় না আব্রাহামিক রিলিজিয়ন হয়। সেকুলারিজমের সাথে তো সেকুলারিজম ইটসেলফ সাম্রাজ্যবাদের পক্ষে বা বিপক্ষে কোনো কিছু বলে না ভাই। জিনিসটা আপনি কোশ্চেনটা করতেন আমাকে এরকম যে সাম্রাজ্যবাদ সম্পর্কে ফিজিক্স কি বলে, সাম্রাজ্যবাদ সম্পর্কে আপনার ইকোনমি কি বলে, সাম্রাজ্যবাদ সম্পর্কে আপনার কি বলে, এটার সাথে তো এটার ডাইরেক্ট কোনো কানেকশন নেই।
বাট সাম্রাজ্যবাদের সাথে কি ধর্মের কানেকশন আছে? হ্যাঁ আছে, সাম্রাজ্যবাদের সাথে ধর্মের কানেকশন অফকোর্স আছে। অনেকগুলো ধর্মই আছে যেখানে আপনাকে ওয়ারের মাধ্যমে কঙ্কার করে হচ্ছে গিয়া অন্য দেশে অন্যদের উপরে অন্য সাম্রাজ্য দখল করে সেখানে তার ধর্ম করা, যেটার মধ্যে ইয়েও নেই, যেটার মধ্যে হচ্ছে আপনার আব্রাহামিক ধর্মের ইয়েও নেই, কি বলে এটা, ক্রিশ্চিয়ানিটিও নেই, জুডাইজমও নেই, কিন্তু নিজেদেরকে আব্রাহামিক ফেইথের লোকজন দাবি করা মুসলিমদের মধ্যে আছে। ভাই আপনি হয়তো জানেন না, ক্রিশ্চিয়ান এবং জিউস এবং প্রত্যেকটা আব্রাহামিক রিলিজিয়ন সাম্রাজ্যবাদের চর্চা হয়। রেফারেন্স দিতে পারবেন ভাই? অন্যদেরকে কঙ্কার কইরা তাদেরকে ইয়ে করতে হবে, তাদেরকে ওই ধর্মে ধর্মান্তরিত করতে হবে, এরকম নির্দেশনা ফর জেনারেল পিপল, এই জিনিসটা ক্রিশ্চিয়ানিটিতে বা ইহুদি ধর্মে আছে, এটা দেখাইতে পারবেন? আমার বাড়ির পাশেই তো মিশনারি প্র্যাকটিস হচ্ছে, এখানে প্রচুর মানুষ ক্রিশ্চিয়ানিতে কনভার্ট হচ্ছে। ভাই লবণ কি ছোটবেলায় তাদেরকে ক্রিশ্চিয়ানিতে কি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে, ওখানে কি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতেছে নাকি ওখানে ওরা জমি কিনতেছে, চার্চ প্রতিষ্ঠা করতেছে, ওদের খ্রিস্টান স্কুল প্রতিষ্ঠা করতেছে, পুরো সাম্রাজ্যবাদের অন্যের জমি কেনা, অন্যের মানে জমি কেনা, ধরেন টাকা দিয়ে লিগ্যাল ওয়েতে জমি কেনা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা। আপনি সাম্রাজ্যবাদ কিভাবে ডিফাইন করেন? আপনি তাহলে এটা প্রমাণ করেন যে টাকা দিয়ে জমি কিনারে সাম্রাজ্যবাদ, এটা সাম্রাজ্যবাদের মধ্যে পড়ে না। আপনি করলেন ভাই, আর সাম্রাজ্যবাদকে কিভাবে ডিফাইন করেন? এটার সাথে সাম্রাজ্যবাদের সম্পর্কটা কোথায়? একটু এভিডেন্স দিয়ে আমাকে বোঝান ভাই। আমি তো সাম্রাজ্যবাদ জিনিসটা মনে হয় আপনাদের প্রথম শিখতেছি, একটু শিখান ভাই আমাকে। সাম্রাজ্যবাদের মানে লিগ্যাল ওয়েতে আপনি যখন কারোর থেকে যে জমি কিনবেন, এটা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা, এটা কোথায় পড়ছেন, কিভাবে এটা হইলো, আমাকে একটু দেখান ভাই, দেখান ভাই। আমার কাছে এখন আমি রেফারেন্স করে আপনারা দেখাতে পারবো না ভাই। বাগান ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমি বুঝতে পারতেছি যতক্ষণ আপনারা যুক্ত করবো এরকম বুলশিট শোনা লাগবে, বাট থ্যাংক ইউ যুক্ত হয়ে আপনার বালপাকনামি দেখানোর জন্য ধন্যবাদ। টেক কেয়ার ভাইয়া। ওই যে আপনার ফ্যালাসি অফ কম্পোজিশন যেটা, জি আপনি তো এটা প্রায় বলেন যে ভাই মহাবিশ্বের উপর কি অ্যাপ্লাই করা যাবে? ফ্রাই বলি ও ফ্রাই বলেন এটা, আপনি এটা ফ্রাই বলেন এটা। এখন আপনি সেটা শুনছেন, এই যে লোকটা একটু আগে বললো যে ইটের কথা, এটা তাদের কাছ থেকে শুনছেন। এরকম উদাহরণ দেখাচ্ছে আর কি, যে ধরেন কখনো এটা ফ্যালাসি কম্পোজিশন নাও হইতে পারে। আপনি যদি ওই ছোট ছোট যেগুলো দিয়ে কম্পোজড কোনো একটা জিনিস, এই যে কম্পোজিশন বলো যে এটার মানেটা কি, এটা তো ওই ছোট ছোট জিনিসগুলো দেখে বড় একটা জিনিস যেটা কম্পোজড অফ, তাই না? ওগুলোর বৈশিষ্ট্যকে যদি আপনি ব্যবহার করে ওই বৈশিষ্ট্য যদি বড়টার ক্ষেত্রে খাটান, তাহলে সবসময় এটা ফ্যালাসি অফ কম্পোজিশন হয় না। মানে এটা একটা আপনার এই যে এই ফ্রাই যে বলেন, এই যে এটা ফ্যালাসি অফ ভাই বাদ দিয়ে বলতো ফ্যালাসি অফ কম্পোজিশনের রিবারল আর কি। ধরেন আপনি বললেন যে হ্যাঁ এটা কোষ বা অনুপরমাণু খুবই ছোট, অনুপরমাণু দিয়ে ধরেন গাছ তৈরি, তাহলে যেহেতু অনুপরমাণু দেখা যায় না সেহেতু গাছও দেখা যায় না, ফ্যালাসি অফ কম্পোজিশন। কিন্তু ভাই একটা লাল ইট, ছোট লাল ইট, 1000টা লাল ইট দিয়ে আপনি একটা দেয়াল বানানো, সেই দেয়াল তো ভাই লাল। এখানে কি ফ্যালাসি অফ কম্পোজিশন হলো না? এখানে তো ফ্যালাসি অফ কম্পোজিশন হলো না। তাইলে ভাই আপনাদেরকে আসলে প্রশ্ন করি, এখানে কি অ্যাকচুয়ালি হয়েছে? যদি হয় তাহলে কেন, আর যদি না হয় তাহলে কেন? এটা তো ভাই ফ্যালাসি অফ কম্পোজিশন আর মানেই না। আপনি যদিও মনে হয় এক্সপ্লেইন করার জন্য জিজ্ঞেস করতেছেন, কিন্তু ফ্যালাসি অফ কম্পোজিশন আর মানেই তো এটা না। এটা এখানে হয়নি, ফ্যালাসি অফ কম্পোজিশন হয়নি ভাই নিকোল ভাই। আচ্ছা আপনার কি মনে হয় হাইজেনবার্গ ভাই? না, আমার মনে হয় না এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন হয়েছে। কেন? কারণ আপনি একটা অ্যাট্রিবিউট দিচ্ছেন, লাল ইট, রাইট? ইটের একটা অ্যাট্রিবিউট আপনি নির্ধারণ করছেন যে তার রং লাল, এবং এই ইট গুলাকে কম্পোজিট করে আমি একটা দেয়াল তৈরি করলাম, আপনি ওই দেয়ালেরও অ্যাট্রিবিউট দিলেন লাল, দুটো তো ম্যাচ করে। এই জন্য এটা ফ্যালাসি অফ কম্পোজিশন হয় না, এখানে ফ্যালাসি হয় নাই না, এটাই বলতে চাচ্ছেন? না না ইকবাল ভাই, মানে ধরেন যদি আপনি ইয়ে করেন, ধরেন আপনি এভিডেন্স না দিয়া যদি শুধুমাত্র বলেন যে যেহেতু লাল সেহেতু হোলটা লাল হবেই, এই জিনিসটা আই থিঙ্ক ফ্যালাসি অফ কম্পোজিশন। আপনি যখন এটা
আপনি যখন এটা মানে এভিডেন্স মানে এই ক্লেমটা যে এটা লাল হবে, এটা মানে দেয়ালটা লাল হবে, এটা আলাদা সেট অফ ক্লেম যেটা হচ্ছে আলাদাভাবে প্রমাণ করা লাগবে। হ্যাঁ, কিন্তু সেটা আপনি লাইনে আসতেছেন, এরপরেও আমি বলবো আপনাদেরকে, আপনার যে পয়েন্টটা মিস করছেন সেটা হচ্ছে যে আচ্ছা আসতেছি। হ্যাঁ, আমার এটা এখানেও ফ্যালাসি অফ কম্পোজিশন হচ্ছে। এটা আপনি আপনাকে বোঝায় রে কিভাবে ফ্যালাসি বা লজিক্যাল ফ্যালাসি একটা আর্গুমেন্টে হয়েছে কি হয় না, এটা আমরা কনক্লুশন ট্রু কি ট্রু না সেটার মাধ্যমে বিবেচনা করি না ভাই। আমরা দেখি যে লজিক্যাল কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা আপনার প্রেমিস থেকে কনক্লুশনে যাওয়ার পথে, ঠিক আছে? সো আপনার একটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কি বলবো ওটাকে, ধরেন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এর কারণ হচ্ছে বা এটা কেন সত্য, কারণ ধরেন কি বলবো, ধরেন আসিমউদ্দিন বলছে, এটা আপনি সাথে সাথে ধরে ফেলতে পারবেন যে এখানে একটা ফ্যালাসি হচ্ছে, তাই না হাজিম ভাই? কোন ফ্যালাসিটা এখানে? অ্যাপিল টু অথরিটি। আচ্ছা, গুড। এখন ধরেন বললাম যে বাই দ্য ওয়ে, এই যে অ্যাপিল টু অথরিটি ফ্যালাসি যে হচ্ছে, এটা কিন্তু সূর্য যে পৃথিবীর চারদিকে ঘুরে না এটা বলতেছে না, এটা জাস্ট বলতেছে যে ওইটা আমার সত্য ধরে নেওয়াটা মানে প্রসেসটা না, এটা বলতেছে যে এই কারণে এটা গ্রহণযোগ্য না, ওই সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা গ্রহণযোগ্য না। এটা কিন্তু বলতেছে না যে এটা আসলে ঘুরে না, বলতেছে যে তুমি যে কারণটা দিচ্ছ, হ্যাঁ, সেটা একটা ফ্যালাসিয়াস কারণ, এটা অ্যাপিল টু অথরিটি হইতেছে। এখন আমি যদি বলি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং বললাম কারণ আসিমউদ্দিন বলছে, এখানে কি ফ্যালাসি হচ্ছে? এখানে তো সেম ফ্যালাসি হচ্ছে, তাই না? একই কারণে হচ্ছে। এখানে তো সত্য কথা বলছি ভাই, এখানে তো পৃথিবীতে অ্যাকচুয়ালি সূর্যের চারদিকে ঘুরে, তাহলে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি মানে হচ্ছে মানে ফ্যাকচুয়াল কনক্লুশন যদি ফ্যাকচুয়াল হয় মানে প্রসেসটাকে এমফাসিস করতেছেন। এক্স্যাক্টলি, এটা ভাই কেমনে, হ্যাঁ, আমরা একটা কনক্লুশন সত্য নাকি সত্য না এটার সাথে ওই আর্গুমেন্টাল লজিক্যাল ফ্যালাসি হয়েছে কি হয় নাই এটা কোনো সম্পর্ক নাই। তো এই যে এটার যে উদাহরণটা, ওই যে আপনার, আবার মুখ খারাপ করতে চাচ্ছি না, আজকে মোটামুটি মুড ভালো আছে। তো ওই যে আপনার যে স্টেজের এই যে 4-5টা বিজ্ঞ বসে আছে, চিন্তা করে দেখেন মানে লজিক্যাল ফ্যালাসি কোথায় হয় এইটা সম্পর্কে আইডিয়া নাই। মানুষজনকে বলতেছে ঈদ তো লাল ভাই, আর দেওয়াল তো লাল, তাহলে এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন কেমনে হইলো? আরে ভাই, এইটা কনক্লুশন যেটা যে দেয়াল লাল, এইটাতে আপনি কিভাবে আসছেন সেইখানে আপনি দেখবেন যে লজিক্যাল কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা। আপনি যদি বলেন যে দেওয়াল লাল কারণ ইটও লাল, দেন অ্যাবসলিউটলি এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন হয়েছে। দেওয়াল যে লাল এটা তো আপনার, আর ফারাদ ভাই যেটা বললো যে ইন্ডিপেন্ডেন্টলি এটা আপনার বাইর করতে হয়েছে, ঠিক না? যে দেওয়াল যে লাল, ধরুন আপনাকে দেওয়াল যে লাল এটা কোনো প্রমাণ না দিয়ে বললাম এইটুকু খালি যে যেহেতু ইট লাল দেয়ারফর আপনার যেহেতু ইট লাল দেয়ারফর আপনার দেওয়াল লাল, শুধু এতটুকু বললাম, আর বাইরের কোনো নাই, কোনো ধরনের এভিডেন্স কিছু নাই। ওই যে দেওয়াল যে লাল এটা ট্রু নাকি ফলস এটা কেমনে বুঝবো আমরা? বোঝার তো কোনো উপায় নাই, ঠিক না? এই কারণেই হচ্ছে এটা যে এটা হইতেও পারে লাল, নাও হইতে পারে। যখন আমরা বলতেছি ফ্যালাসি অফ কম্পোজিশন, আমরা বলতেছি না যে এটা লাল না, বলতেছি যে এই যুক্তির কাঠামো ব্যবহার করে আমরা ওই কনক্লুশনে আসতে পারবো না। তো শুধুমাত্র যদি এইভাবে বলি যে ইট লাল দেয়ারফর দেওয়াল লাল, এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন হচ্ছে। কিন্তু এই ছাগলগুলো, ওই বলদগুলোর মাথায় এই বুদ্ধিটা নাই, এই ছাগলগুলোর মাথায় এই বুদ্ধিটা নাই যে কনক্লুশনের ট্রুথ দিয়ে তোরা একটা ফ্যালাসি, লজিক্যাল ফ্যালাসি আর্গুমেন্টটা হয়েছে কিনা এইটা যে হ্যাঁ করা যায় না, বের করা যায় না কনক্লুশনের ট্রুথ দিয়ে। তো বুঝতে পারছেন হাজিম ভাই এখন কেন এখানে? বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু আপনার ওই যে, হ্যাঁ সেটাই আর কি। সো আমি আজকে তো তাদের লাইভ নাই, অ্যাবসলিউটলি পজিটিভ যে আমাদের লাইভটা দেখতেছে এখন। হ্যাঁ, তো যে পোলাটা এটা বলে আর কি, মনে করছে আরে ভাই হ্যাঁ এটা রিলেটিভ বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আপনার কি জানো কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ভাবছে যে আরে আমি তো ডিবাঙ্ক করে ফেললাম ভাই, এটা ফ্যালাসি অফ কম্পোজিশন ডিবাঙ্ক করে ফেলাইলাম, হ্যাঁ এটার উদাহরণ দিয়ে। তো ওই পোলাটা একবার এখানে আসছিল আর কি, মানে এটা যে পোলাটা চিন্তা করে না, যে পোলাটা কিন্তু এখানে মানে একেবারে এখনো ওই পর্যায়ে ওই রকম ধুরন্ধর হয় না এখনো, বাকি যেগুলো বসে থাকে ওখানে, এখানে কিন্তু এসে
ওই যে আসিফ ভাই কথা বলতেছিল এবং আপনার ওই যে ইয়েটা নিয়ে ওই কি একটা আর্গুমেন্ট গড়ের পক্ষে আর কি না গড়ের অস্তিত্বের পক্ষে আসিফ ভাই তাকে বলছিল যে ভ্যালিডিটি এবং সাউন্ড, হ্যাঁ, এই পোলাটা জানে না যে একটা আর্গুমেন্ট, অ্যাটলিস্ট তখন জানতো না যে একটা আর্গুমেন্ট সাউন্ড হইতে হইলে সেই আর্গুমেন্টটা ভ্যালিড অবশ্যই হইতে হবে, প্লাস প্রেমিস গুলো ট্রু হইতে হবে। এবং যেহেতু আর্গুমেন্ট ভ্যালিড, সেহেতু ওই ট্রু প্রেমিস গুলো থেকে আপনি ট্রু কনক্লুশনে পৌঁছাতে পারবেন। এইটা হচ্ছে এইটারে বলে সাউন্ড। সাউন্ড এটা না যে খালি এই প্রেমিস গুলো ট্রু, না না না, এই আর্গুমেন্ট একটা সাউন্ড আর্গুমেন্ট অবশ্যই একটা ভ্যালিড আর্গুমেন্ট, বা একটা ভ্যালিড আর্গুমেন্ট সবসময় সাউন্ড নাও হইতে পারে, ঠিক আছে? সো এই পোলাটা জানতো না, ওই পোলাটা এখানে এসে তারপর চাপাবাজি করছে ওখানে যে স্লিপ অফ টাং আবি যাবি এগুলো বললা। স্লিপ অফ টাং ভাই, মানুষজন কি 3-4 বার একই কথা বলে স্লিপ অফ টাং করে ভাই? করে না, তাই না? পোলাটা আবারও আরেকদিন আসছিল, এসে আমাদেরকে বলতেছে এটা বোঝানোর জন্য যে নাস্তিকতায় তো কোনো পারপাস নাই ভাই। ধরেন আয়সা বলতেছে যে ভাই একটা মেয়ে রেপ হইলো ভাই, হ্যাঁ, তো কি হয়েছে? রেপ যে মানে রেপ যে হইতেই হবে না এটা কেন ভাই? এরকম তো কোনো নিয়ম নাই। কিন্তু এই বলদটা বুঝে নাই তখন যে এই জিনিসটা সে যদি বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ ব্যতীত মোরাল সিস্টেমে, হ্যাঁ, কোনো কিছু যে হইতেই হবে, কোনো কিছু যে ভালো হইতেই হবে এমন তো কোনো কারণ নয়, এইটা তার ক্ষেত্রে প্রযোজ্য। ফর এক্সাম্পল, আল্লাহ যেগুলো করতে বসে তারই জিজ্ঞেস করছিলাম, মানলাম না তো কি হয়েছে? মানলাম না তো কি হয়েছে? কি দোজকে পড়াবি? পড়লাম, যা কি হয়েছে তখন? কি বলবি? একই কথা। কিন্তু পোলাটা এইটা চিন্তা করে আসেনি তখন। তো এটা এখনো সেই লেভেলে ধরুন্ধর হয় নাই। তো আমি সার্টেন যে পোলাটা শুনতেছে এই ইয়েটা, এই যে আমরা এখন যেটা বলতেছি, আমি তাকে একটা ইয়ে করতে চাই আর তার একটা ইনভিটেশন বলতে পারেন, বা যে একটা কি বল একটা তাকে একটা বলতে পারি যে দেখি যে পোলাটা অনেস্ট কিনা, ওই যে চারপাশে যে বিজ্ঞ যেগুলো বসে আছে একটাও কিন্তু তার বলে না যে না না ভাই তারপরেও ফ্যালাসি হয়েছে। কনক্লুশন ট্রু কি ট্রু না এটা দিয়ে আমরা বের করতে পারবো না যে লজিক্যাল ফ্যালাসি হয়েছে কিনা। কনক্লুশন আমরা কিভাবে আসছি শুধুমাত্র ওই জায়গায় দেখতে হবে যে ভাই লজিক্যাল ইনকনসিস্টেন্সি আছে কিনা। যদি কনক্লুশনে আসে ওইভাবে যে যেহেতু দেওয়াল হচ্ছে ইট দ্বারা কম্পোজ এবং ইট যেহেতু লাল সুতরাং দেওয়ালও লাল, এইভাবে যদি আমি ওই কনক্লুশনে আসি দেন ডেফিনেটলি এটা এখানে ফ্যালাসি অফ কম্পোজিশন হয়েছে, ঠিক আছে? এখন এই পোলাটা অবশ্যই সেটা চিন্তা করেন এবং তার পোলাটা হয়তো বা নিউ এবং তার আশেপাশে যেগুলো বিজ্ঞ আছে একটাও তাকে বলে নাই যে বাইরা না 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 এটা কিন্তু হইতেছে না, একটাও তাকে বলে নাই। আমি এখন দেখবো আর কি যে পোলাটা 100% কনফার্ম যে শিওর যে সে এখন শুনতেছে, দেখি যে এইটা অ্যাড্রেস করে কিনা। এই বলদ গোলা জানে না যে কোনো একটা কনক্লুশনের ট্রুথ ভ্যালু দিয়া তুই বাটা বলতে পারবি না যে সেখানে ফ্যালাসি হয়েছে কি হয় নাই। যদি করতে পারতি তাহলে পরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কারণ আসিফ মহিউদ্দিন বলছে এইটা একটা ভ্যালিড আর্গুমেন্ট হইতো, ঠিক না? ঠিক না? কিন্তু আমরা জানি যেটা না, লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আর্গুমেন্ট ফ্রম অথরিটি বা অ্যাপিল টু অথরিটি, এটা হচ্ছে। সো এই দুইটা পার্থক্য যদি বলদ গুলো না বুঝে, মানে এদেরকে লজ্জা বলতে কিছু নেই। আমি একটু সিম্পলিফাই করি, মানে ধরেন ওই কালকে দিন দেওয়া একটা বলছিল যে সরল অঙ্ক, রাইট? সরল অঙ্কের ভ্যালু মিললেও সে যে রাইট প্রসেস সে তো আসলে কারো থেকে দেখে এটা লিখে দিতে পারে ভ্যালুটা, সবগুলো স্টেপ ফলো করে আসছে মেথডিক্যালি, সেটা তো এনশিওর করতে হবে, তাই না? এটা তো প্রায় করে যে উত্তরটা দেবে না খালি। হ্যাঁ, এটা তো আমরা আসলে দেখে থেকে বন্ধু থেকে ধর মিলতেছে না, তখন খালি উত্তরটা দেয়। ওই যে কারণ আমরা তো জানি যে ওই টিচার খালি উত্তর দেখে, তাই না? এরকম আমরা এরকম জানি যে ওই টিচার খালি উত্তর দেখে, ভিতরে ওই ভিজুং মাজুং দিয়ে দিলে দেখবোই না এটা। ওইটা দেখেই তো আমাদের এই প্র্যাকটিসটা আসছে যে পুরোটা দেওয়া দরকার নাই, কেমনি এলে দরকার নাই, খালি উত্তরটা দেবে না। ওই যে আমরা যে ভালো অঙ্ক জানে ওরা খালি উত্তরটা দিতে বললে হয়, আমি বাকিটা মিলাই নিব আমরা, তাই না? তো এটাই মানে ওই স্টেপ গুলা, মানে প্রেমিসের স্টেপ গুলা ম্যাটার করে আর কি। কনক্লুশন যদি ফ্যাকচুয়ালি কারেক্ট হয়, মানে স্টিল ক্যান বি ফ্যাকচুয়ালি যে কারেক্ট যেটা, সেটা তো আর্গুমেন্ট আমাদেরকে বলতেছে না। এক্স্যাক্টলি, এটা ইন্ডিপেন্ডেন্টলি বাইরের থেকে, কিন্তু বাইরের থেকে ধরেন আমাদের সেই ইনফরমেশনটা নাই যে দেওয়াল লাল কি লাল না, সেক্ষেত্রে কি আমরা তখন হঠাৎ করে ওই আর্গুমেন্ট ফেলাসিয়াস হয়ে যাবে? না, তখনও ফেলাসিয়াস হবে, বাট ওইটা ওই কারণে না যে আমরা অ্যাকচুয়ালি বাইর করতে পারতেছি না দেওয়াল লাল নাকি নীল।
ডিপেন্ড করে আসলে আপনি মানে আপনি যে একটা এই জন্য আমি অ্যাট্রিবিউট শব্দটা ব্যবহার করছি। মানে ধরেন কেউ যদি বলে যে ইট আমার কাছে অনেকগুলো লাইট ওয়েট, আমি ইট আলগাতে পারি, তাহলে কি আমি পুরো দেয়ালটা আলগাতে পারবো? তাহলে রাইট, মানে হচ্ছে যে দেখেন ফ্যালাসি এটা বলে না যে উল্টাটা সত্য। ফ্যালাসি জাস্ট বলে যে লজিক্যাল কোনো এরর কারণে আমরা এই কনক্লুশনে এই কনক্লুশনটা গ্রহণ করতে পারতেছি না। ওই কনক্লুশন সম্পর্কে কিছুই বলে না যে এটা অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নাকি সরি এটা কি সত্য নাকি অসত্য নাকি উল্টাটা সত্য উল্টাটা এগুলো কিছুই বলে, জাস্ট খালি বলে যে এই লজিক্যাল এররের কারণে আমরা কনক্লুশনটা গ্রহণ করতে পারছি না। যেটা আমি বললাম যে পৃথিবী সূর্যের চাঁদ দিকে ঘুরে, এটা সত্য হওয়ার পরেও ইন্ডিপেন্ডেন্টলি মানে এটা রাইট মেথড না, বা আমরা কানেক্ট করতে পারছি না, লজিক্যাল এরর আছে। যদি আমরা এটা যদি লজিক্যালি এররনেস যদি না হইতো, তাহলে পরে আসিফ মহিউদ্দিন বলছে এইটা একটা অ্যাকসেপ্টেবল হয়ে যায়, পদ্ধতি হয়ে যায় যে কোনো সত্য বের করার সত্যতা বের কোনো একটা স্টেটমেন্টের সত্যতা বের করার। তো আমি যদি যেহেতু আসিফ মহিউদ্দিন ভুলও বলতে পারে, ধরেন আমরা আগের থেকে আরেকটা উদাহরণ দিই। ধরেন আমরা কোনো না কোনো ভাবে করছি, আপনার এনশিওর করছি যে আসিফ মহিউদ্দিন যা বলে ওটা 100% এটা সত্য, ধরেন কোনো না কোনো ভাবে সেটা আমরা করছি, প্রমাণ করছি। এখন কি এটা আপনার লজিক্যাল ফ্যালাসি হবে যদি বলে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং এটা কারণ আসিফ মহিউদ্দিন বলছে? হবে। এখন কিভাবে হবে ভাই? কারণ আসিফ মহিউদ্দিন 100% সো ফার কারেক্ট, বাট যে ভবিষ্যতে ভুল করবে আমরা সেটাই বলছি। এই কারণে আমি বলেছি যে আসিফ মহিউদ্দিন যা বলবে আর কি 100% কোনো না কোনো ভাবে, অবশ্যই এটা তো সম্ভব না, সেই কারণে বলছি। এই কারণে এটা ফ্যালাসি, যেহেতু আমরা এটা করতে মানে সেই যে নেক্সট কথাটা যেটা বলবে আপনি যেটা বলছেন আর কি, সেটা যে অ্যাকচুয়ালি হবে, ট্রু হবে, এটার কোনো গ্যারান্টি নাই। এই কারণেই আর্গুমেন্ট ফ্রম অথরিটি আগে যতটাই বলে থাকুক না কেন, যত মানে কারেক্ট কথাই বলে থাকুক না কেন, নেক্সট কথাটা শুধুমাত্র সে বলছে বইলা সত্য হিসেবে গ্রহণযোগ্য হবে, এখানে একটা ফ্যালাসি আছে। সে কারণে আমি ওই যেটার কারণে ফ্যালাসি ওটা রিমুভ করে নিয়েছিলাম। যখন আসিফ মহিউদ্দিনের মুখ দিয়ে যা বাইরেবো ওটাই সত্য, এটা যদি কোনোভাবে করা যাইতো আর কি, এনশিওর করা যেত, তাহলে ফ্যালাসি হতো। আপনাকে একটা এক্সাম্পল দিই, মানে ধরেন ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী বললো না যে আইনস্টাইনের বাসায় সবার আগে কোরআন পাওয়া গেছে, এই জন্য কোরআন সত্য। তো ধরে নিলাম আইনস্টাইন যদি কোরআন পড়েও থাকে, তাহলে তো এটা মানে মিন করে না যে কোরআনটা সত্য, তাই না? কারণ আইনস্টাইন ছাগল বাগল বলদের কাছে এগুলো গ্রহণযোগ্য হয়। তো আর্গুমেন্ট পার্টিকুলারলি আপনার ধরেন সে যদি বলতো যে ভারতীয় কোনো বিজ্ঞানী এটা করছে, হ্যাঁ, সুরেশ চন্দ্র দাস, তাহলে কিন্তু আবার মুসলিমদের কাছে এটা এত গ্রহণযোগ্য হতো না, তাই না? ওদের তো আবার হোয়াইট এবং যেগুলো আর কি, ধরেন ওয়েস্টার্ন এদের সাথে এদের ব্যাপারে তো একটা মানে সিক অবসেশন আছে, তাই না? হ্যাঁ, তো ওই কারণে এগুলো চলে আর কি। বাট আমার কথাটা বোঝা গেছে যে মূল এই পয়েন্টটা হচ্ছে যে আর্গুমেন্ট ফরাজ ভাই অলমোস্ট সাথে সাথে এটা বলে ফেলছে যে যে কনক্লুশন ট্রু কি ট্রু না সেটা দিয়ে আমরা বের করি না যে ওই যে আর্গুমেন্টের মাধ্যমে ওই কনক্লুশনে আসছে সেই আর্গুমেন্টে কোনো লজিক্যাল ফ্যালাসি আছে কিনা। কিন্তু ওই যে আপনার কি বাল স্টেজ যেটা আছে আপনার, তারা একটা বিজ্ঞ বসে আছে, এই ছাগলগুলোর একটার মাথায় এটা খেলে নাই। এটা শুধু একবার না, কয়েকবার, মানে বেশ কয়েকবার বলছে, যেই কিনা ওখানে গিয়ে ওই যে ভাই মহাবিশ্বের উপর কেমনে খাটে, এটা কেমনে জানেন যে এটা খাটবেই, এটা তো ফ্যালাসি অফ কম্পোজিশন হইতে পারে। যেই এটা উঠাইছে তাকেই তারা এই যুক্তি দেয় যে ইট তো ভাই লাল, দেওয়ালও তো ভাই লাল, হ্যাঁ, তার মানে সবসময় ফ্যালাসি হয় না। মানে এই বলদ গুলার কোনো মানে ধারণাই নাই যে ফ্যালাসি সাথে ট্রুথ ভ্যালুর কোনো সম্পর্কই নাই। কি একটা অবস্থা ভাই। তো যাই হোক, এটা আপনি ওপেন স্টেজের কথা বলতেছেন না? হ্যাঁ ভাই, এগুলো যে বলদ যেগুলো আছে, আমি ওদের লাইভ দেখি না, বাট কথাবার্তা যখন হয় আর কি, ধরেন আমাদের সত্যের ভাই তো যায় মাঝে মধ্যে, হ্যাঁ, আমাদের সত্যি শুনে নেওয়া যায় মাঝে মধ্যে। এনিওয়ে, সো এটা যদি এরা দেখে থাকে আর কি, আমি আশা করবো যদি মানে অনেস্টি বলে যদি কোনো মানে কিছু যদি মানে কিছুটা রেশো যদি থাকে অনেস্টি, আশা করবো। কাউকে এক্সপেক্ট করতেছেন? যেহেতু আমি ভিডিও তেমন একটা দেখা হয় না আমার, আমি জানি না আপনি মানে যাকে ইনভাইট আমরা যেটা বলেন আর কি, ওই লোককে আমি জাস্ট দেখি আর কি যে পোলাটা এখন আমার মনে হয় না যে পুরোপুরি ভাবে আর কি। ধরেন সত্তর সময় লাইভে আসছিল আর কি একদিন, বহুদিন আগে, এবং মোটামুটি ভদ্রভাবে কথাবার্তা বলছে আর কি, এবং ওই যে অভ্যুতি যেগুলো আছে না একেবারে ফালতু একদম, এদের মতো এখনো হয় নাই, যদিও কিছু কিছু আর কি সময়ে ওই যেটা
যেটা একসাথে কি যেন বলো এটারে ইয়ে 4-5টা অ্যানিমাল যখন একসাথে থাকে এটার কি যেন বলে হাইজেনবার্গ ভাই? হ্যাঁ, ওই কোয়ার্টর যখন ওই একসাথে থাকে তখন হয়তো তারা সে একটু এদিক ওদিকে বিহেভ করে, বাট আদারওয়াইজ মোটামুটি ভদ্র আছে আর কি। আমি দেখি যে সে অ্যাকচুয়ালি অনেস্ট কিনা, সে মানে কোনো ধরনের ডাউট নাই যে আমার কথাগুলো শুনতেছে বা শুনবে। দেখি যে তার যে ভুলটা, সে যে বলছে যে যেহেতু লাল দেওয়াল লাল, তাহলে এখানে তো কম্পোজিশন ফ্যালাসি হইলো না ভাই। দেখি এইটা সে বুঝতে পারে কিনা, দেখি যে এই জিনিসটা সে অ্যাকসেপ্ট করে কিনা, যে ট্রুথ ভ্যালু দিয়ে আপনি লজিক্যাল ফ্যালাসি হয়েছে কিনা আর্গুমেন্টে, এইটা আপনি জাজ করতে পারবেন না। দেখি এটা করে কিনা, দ্যাটস ইট। আচ্ছা, আজকে আপনাদের এখানে কি হয়েছে? এটার এই যে ডান পাশে এটা কি আপনাদের ব্যাকগ্রাউন্ড হয়েছে? আসিফ ভাই নতুন নিছে, অ্যাকাউন্ট নিছে আর কি, তো এটা নিউ ফিচার্স। এখানে ডান পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কমেন্টস। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার কথা বলতে থাকেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে।